আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো নিউটনের তৃতীয় সূত্র। তো নিউটনের এই তৃতীয় সূত্র এবং আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, এই দুইটা সূত্র যারা সায়েন্সে নাও পড়ে তারাও মোটামুটি জানে। তবে দুঃখের বিষয় হলো অধিকাংশ লোক এইটার অপব্যবহার করে। কেমন অপব্যবহার করে, চলো আমরা সেটা একটু ব্যাখ্যা করি। দেখো এখানে কি বলছে, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন প্রশ্ন হলো ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে অ্যাকচুয়ালি বল, ঠিক আছে? তাহলে প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়াও হচ্ছে একটা বল, এবং এই বলগুলো হবে সমান এবং বিপরীত। তো তারা যেভাবে অপব্যবহার করে সেটা হলো এরকম যে একজন লোক আইসা একজন ব্যক্তিকে একটা থাপ্পড় দিছে। তো এখানে কি হয়েছে, ক্রিয়া হয়েছে। ওই ব্যক্তিও কি করে, ওকে উল্টে একটা থাপ্পড় দিয়ে দেয়। তো এখানে প্রতিক্রিয়া হয়েছে। তারা বিষয়টা ভাবে এরকম, অ্যাকচুয়ালি কিন্তু নট। কেন? তার কারণ হচ্ছে দেখো, সে যেই ব্যক্তিকে থাপ্পড় দেওয়া হয়েছে সেই ব্যক্তি যদি মহামানব হয়, যে তাকে থাপ্পড় দিছে সে মাফ করে দিছে, থাপ্পড় আর দিল না, তাহলে এখানে কি দাঁড়ালো? ক্রিয়া হয়েছে বাট প্রতিক্রিয়া হয় না। তার মানে নিউটনের সূত্র ভুল। আসলে তো সূত্র ভুল না, এই সূত্র অনেক জায়গায় ব্যবহার করে অনেক অনেক যন্ত্র আবিষ্কার করা হয়েছে। সূত্র ঠিক আছে, বাট এখানে আমাদের কনসেপ্ট একটু ভুল হয়েছে, ঠিক আছে? বা এরকম ওখানে হতে পারতো, যেমন দেখো ওকে থাপ্পড় দেওয়া হয়েছে, সে থাপ্পড় না দিয়ে কি করলো, একটা লাঠি বা ঘুষি মারলো। তাহলে ক্রিয়া হলো, প্রতিক্রিয়া হলো, বাট সমান হলো না, ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে নিউটনের সূত্র সঠিক নয়। বাট কনসেপ্টটা যেখানে মিসকনসেপশন হয়েছে সেটা হলো এই, অ্যাকচুয়ালি ক্রিয়া এবং প্রতিক্রিয়া অ্যাট দ্য সেম টাইমে ঘটবে, অর্থাৎ দুইটা কাজ একই সঙ্গে হবে। যেমন তোমরা জারণ বিজারণ সম্পর্কে জেনে আসছো, যখন জারণ ঘটবে সঙ্গে সঙ্গে বিজারণও ঘটবে যুগপৎ অনুযায়ী। এখানে অ্যাকচুয়ালি সেটাই ঘটতেছে, যখনই ক্রিয়া হবে তখনই প্রতিক্রিয়া হবে। অর্থাৎ তুমি যদি একটা বস্তুকে, এখানে একটা বস্তু থাকে, এই বস্তুটাকে আরেকটা বস্তু দ্বারা বল প্রয়োগ করাও, ঠিক আছে? ধরো এই বস্তুটা এটার উপরে 100 নিউটন বল অ্যাপ্লাই করলো, ঠিক আছে? তো যেই সময়ে এর উপরে 100 নিউটন বল অ্যাপ্লাই করবে, এক্স্যাক্টলি সেই সময়ে এই বস্তুও এই বস্তুর উপরে 100 নিউটন বল অ্যাপ্লাই হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ক্রিয়া যার উপরে হচ্ছে, প্রতিক্রিয়া কিন্তু তার উপরে না, প্রতিক্রিয়া অন্য বস্তুর উপরে হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ক্রিয়া, ধরো এ ধাক্কা দিছে একে, মানে ক্রিয়া এর উপরে হইছে, তাহলে এ প্রতিক্রিয়া দেখাবে কার উপরে, এই বস্তুর উপরে, ঠিক আছে? এবং কত পরিমাণ, এই 100 নিউটন। অর্থাৎ যত বলে সে ক্রিয়া করছে, প্রতিক্রিয়াও ঠিক তত পরিমাণই হবে। এবং ক্রিয়া যদি এই দিকে হয়, ডেফিনেটলি প্রতিক্রিয়া হবে তার উল্টো দিকে, অর্থাৎ এই দিকে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে নিউটনের সূত্রটা। তো এই সূত্রের অসংখ্য অসংখ্য এক্সাম্পল আছে, ঠিক আছে? তো আসো আমরা দেখি, কয়েকটা এক্সাম্পল দেখি সেখান থেকে। ধরো রকেট যেভাবে চলে, রকেট থেকে হিউজ পরিমাণ ডিজেল পরে ধোঁয়া বের করা হয়। অ্যাকচুয়ালি ধোঁয়া কিন্তু নিজে নিজে বের হয় না, তাকে বের করা হয়। আর যখনই তাকে তার উপরে বল প্রয়োগ করে বের করে দেওয়া হয়, সে কি এমনি এমনি বেড়ে যাবে? না, সেও ওই পরিমাণ বল রকেটের উপরে অ্যাপ্লাই করবে, ফলে রকেট উপরের দিকে চলে যায় বা সামনের দিকে আগাতে থাকে, ঠিক আছে? অনর্গল ডিজেল পরে ধোঁয়া বের হতে থাকে, হ্যাঁ, রকেটও সামনের দিকে যেতে থাকে। অ্যাকচুয়ালি এই জন্যই বলা হয় যে পৃথিবীর প্রত্যেকটা বস্তু প্রতিশোধ পরায়ণ, অর্থাৎ তাকে যদি কেউ আঘাত করে সেও সঙ্গে সঙ্গে আঘাত করবেই, ঠিক আছে? মনে করো এটা একটা বন্দুক, ঠিক আছে? তো এই বন্দুকের ভিতরে আগেই তোমার স্প্রিং টেনে রাখা হয়, এবং যখন ট্রিলার চাপ দেওয়া হয়, তখন ট্রিলার চাপ দিলে স্প্রিং এই গুলির উপরে ধাক্কা বা বল অ্যাপ্লাই করে, ফলে গুলি সামনের দিকে বেরিয়ে যায়। এবং সে বেরিয়ে গিয়ে কি করে, সে কি প্রতিক্রিয়া করবে না? তার উপরে ক্রিয়া, যেহেতু স্প্রিং করছে, সেও তো অবশ্যই প্রতিক্রিয়া দেখাবে, ঠিক আছে? সেটা কার উপরে দেখায়? এই বন্দুকের উপরে দেখায়। এবং সেই জন্যই বন্দুকটা যখন দেখা যাচ্ছে গুলিটা বন্দুক থেকে বেরিয়ে যায়, তখন বন্দুকটা পিছনের দিকে চলে যায়। এই জন্যই দেখাবা গুলি করার সময়, তোমরা হয়তো মুভি টুভিতে দেখে থাকবা যে গুলি করার সময় বন্দুকটা এখানে আটকে তারপরে গুলি করা হয়, ঠিক আছে? তার কারণ হচ্ছে যে পশ্চাৎমুখী একটা বেগ হয়ে যায় তার, কারণ ক্রিয়া যখন সামনের দিকে হয়, প্রতিক্রিয়া অবশ্যই পিছনের দিকে হবে। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, যেহেতু ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মান সমান, তাহলে গুলি যে স্পিডে যায়, বন্দুক কেন এত স্পিডে যায় না? তার কারণ হচ্ছে দেখো, গুলি আর বন্দুকের জড়তা কিন্তু সেম নয়। জড়তা অবশ্যই নির্ভর করে তার বস্তুর ভরের উপর। তো দেখো, গুলির ভর হচ্ছে অল্প পরিমাণ, আর বন্দুকের ভর অনেক বেশি তার তুলনায়। গুলি কত 10 গ্রাম বা 20 গ্রাম হয়,
আর বন্দুক হয় 5 কেজি, 3 কেজি, 4 কেজি এরকম। তার মানে গুলির তুলনায় বন্দুকের ভর অনেক বেশি। এই জন্য বন্দুকের উপরে যেই বলটা কিছুই না, সেই বলটা গুলির উপরে অনেক বেশি একটা ফোর্স। এই জন্য গুলি অনেক স্পিডে চলে যায়, বাট বন্দুক অত স্পিডে যায় না। ঠিক আছে, বাট বলের পরিমাণ কিন্তু এখানে সেম। ওকে, তো আমরা আরো एग्जांपल নিতে পারি। মনে করি আমরা যখন হাঁটলে কিভাবে ভূমিতে কিভাবে পা ফেলি, অবশ্যই এরকম তির্যক ভাবে। যখন এইভাবে তির্যক ভাবে পা ফেলি তখন ভূমিও আমার পায়ের উপর একটা তির্যক ভাবে বিপরীত দিকে বল দিয়ে দেয়, ফলে আমরা সামনের দিকে আগাতে থাকি। আরেকটা বিষয় হলো, তুমি দেখো নরমালি আমরা যখন লিফট করি তখন ভূমিকে বল প্রয়োগ করি কি বরাবর, লম্ব বরাবর, ফলে ভূমিও আমাদের পায়ের উপর লম্ব বরাবরই বল প্রয়োগ করে। এই জন্য আমরা সামনের দিকে আগাই না, যেই স্থানে থাকি ওই স্থানেই রয়ে যাই। আর যখন আমরা হাঁটি বা দৌড়াই তখন হচ্ছে এই তির্যক ভাবে ভূমির উপরে পা ফেলি, এবং যত বেশি ভূমির উপরে আমরা বল অ্যাপ্লাই করব, ভূমিও তত বেশি আমাদের উপরে বল অ্যাপ্লাই করবে। তো এখানে একটা মিসকনসেপশন আমাদের মধ্যে কাজ করতে পারে, বিশেষ করে যারা একটু বেশি ভাবো তাদের মধ্যে একটু মিসকনসেপশন কাজ করতে পারে। সেটা হলো এই যে একটা বস্তুকে ধরো, এটা হচ্ছে যে কোনো স্থির একটা বস্তু, সেটাকে আমি এই দিকে টানতেছি 500 নিউটন বলে। ঠিক আছে, ডেফিনেটলি। আর সেও আমার হাতের উপরে কত নিউটন বল অ্যাপ্লাই করবে, অবশ্যই 500 নিউটন বল অ্যাপ্লাই করবে। হ্যাঁ, এবং এইটা যদি পজিটিভ দিক হয় ডেফিনেটলি এটা নেগেটিভ দিক। তো আমরা নিউটনের ফার্স্ট ল থেকে শিখে আসছি যে যদি বাহ্যিক বল বা লব্ধি বল 0 হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু ওই বেগে বা সমবেগে চলতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে দেখো লব্ধি কত, লব্ধি হচ্ছে 500 প্লাস মাইনাস 500, অ্যাকচুয়ালি লব্ধিটা হচ্ছে 0। তার মানে এটা তো স্থিরই থাকার কথা, এটা কি আমাদের দিকে কখনো আসার কথা? আমরা যদিও টান মারছি, যেহেতু আমি টান মারছি 500 নিউটন, সেও আমার হাতের উপর টান মারছে বিপরীত দিকে 500 নিউটন, অর্থাৎ লব্ধি 0 মানে বাহ্যিক বল 0। তার মানে এটা স্থির থাকার কথা, স্থিরই থাকবে, আমার দিকে আসবে না। আসলে কি বাস্তবে আমরা এটা দেখি, বস্তু কি আমরা টান মারলে আসে না আমাদের দিকে? অবশ্যই চলে আসে। তার কারণ হচ্ছে এখানে আমাদের একটা ভুল কনসেপ্ট কাজ করেছে। সেই ভুল কনসেপ্টটা কি? সেটা হলো অ্যাকচুয়ালি লব্ধি কখন বের করা যায় বা বাহ্যিক বল কখন বের করা যায় সেটা আমাদের জানতে হবে। বাহ্যিক বল তখনই বের করা যায় যখন একটা বস্তুর উপরে অ্যাট দ্য সেম টাইম একাধিক বল অ্যাপ্লাই হয়। ঠিক আছে, তখনই বস্তুটার লব্ধি নির্ণয় করা যায়, আদারওয়াইজ নট। ঠিক আছে, তো এখানে তুমি খেয়াল করো, এখানে এই যে দুইটা বল অ্যাপ্লাই হয়েছে, এটা কি একই বস্তুর উপরে হয়েছে নাকি আলাদা আলাদা বস্তুর উপরে হয়েছে? ডেফিনেটলি আলাদা আলাদা বস্তুর উপরে হয়েছে। এই 500 নিউটন হয়েছে এই বস্তুর উপরে, আর এই 500 নিউটন হয়েছে আমার হাতের উপরে। যেহেতু দুইটা আলাদা বস্তুর উপরে বলগুলা অ্যাপ্লাই হয়েছে, দ্যাটস ওয়াই এখানে লব্ধি নির্ণয় করা যাবে না। আর এখানে যেহেতু একই বস্তুর উপরে অ্যাট দ্য সেম টাইম একাধিক বল অ্যাপ্লাই হয়েছে, তাই এখানে বস্তুর লব্ধি বা এখানে বলের লব্ধি নির্ণয় করা যাবে। ঠিক আছে, এই জন্যই আমরা যখন অ্যাকচুয়ালি বস্তুকে টান মারি তখন দেখা যাচ্ছে যে যেই বল দিছি সেটা যদি তার জড়তার চেয়ে বেশি হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি বস্তু আমাদের দিকে চলে আসে। অথবা আমরা অনেক সময় অনেক ভারী জিনিস টান মারি, তখন কিন্তু বস্তু আমাদের দিকে চলে যায় না, আমরা তার দিকে চলে যাই। কজ হচ্ছে যেহেতু বলের পরিমাণটা সেম, ক্রিয়া প্রতিক্রিয়া সেম, এবং আর যেই বলটা অ্যাপ্লাই হয়েছে সেটা যদি আমার জড়তার চেয়ে বেশি হয়, ওই যে বস্তুকে আমি টান মারছি তার চেয়ে কম হয়, তাহলে বস্তু ফিক্স থাকবে, আমি তার দিকে চলে যাব। যেমনটা আমরা পৃথিবীর ক্ষেত্রে আর আমাদের ক্ষেত্রে দেখি, যখন পৃথিবী থেকে আমরা উপরের দিকে লাফ দেই তখন কিন্তু আমরা পৃথিবীতে চলে আসি। এখন প্রশ্ন হলো কেন? পৃথিবী যদি আমাকে 500 নিউটন বল দেয়, আমিও ডেফিনেটলি পৃথিবীকে অবশ্যই উপরের দিকে 500 নিউটন বল দিব। তার মানে বলের পরিমাণটা অ্যাকচুয়ালি হয়ে যাবে কি সেম, বলের পরিমাণটা হবে সেম, বাট ডিরেকশনটা হবে কি? ডিরেকশনটা হবে নেগেটিভ। তাহলে আমরা কেন ভূপৃষ্ঠে চলে আসি, পৃথিবী কেন আমাদের দিকে চলে আসে না? তার কারণ কিন্তু এটাই, পৃথিবীর ভর অনেক বেশি, তার মানে তার জড়তা অনেক বেশি, আর পৃথিবীর তুলনায় আমার ভর অনেক কম, তার মানে আমার জড়তা কম। এই জন্য বলের পরিমাণ সেম হওয়া সত্ত্বেও আমার জড়তা কম বিধায়
আমি পৃথিবীর দিকে চলে আসি, পৃথিবী আমার দিকে চলে আসে না। তাছাড়াও আমরা দেখতে পারি যদি একটা বৃষ্টির ফোঁটা হয় এখানে, তাহলে কি বৃষ্টির ফোঁটাকে যদি পৃথিবী 50 নিউটন বল দেয়, তাহলে ডেফিনেটলি বৃষ্টির ফোঁটাও কি দিবে, প্রতিক্রিয়া হিসাবে 50 নিউটন বলই দিবে। তাহলে বৃষ্টির ফোঁটা কেন ভূপৃষ্ঠে চলে আসে? ওই যে জড়তা কম, মানে তার ভর কম, এই জন্য তার জন্য এটা হিউজ পরিমাণ একটা বল হয়ে যায়, এই জন্য সে পৃথিবীতে চলে আসে। ওকে, তো আসো এবার আমরা সূত্রকে প্রতীকী আকারে সাজাই, সেখান থেকে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটাকে প্রুফ করব। তো এই বস্তু যদি এই বস্তুর উপরে F1 বল অ্যাপ্লাই করে এই দিকে, ডেফিনেটলি এই বস্তুর উপরে এট দ্য সেম টাইম F2 বল অ্যাপ্লাই করবে। যেহেতু এটা নেগেটিভ দিক, তাহলে এটা আমরা মাইনাস ধরলাম। তাই যেহেতু আমরা বলছি প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তার মানে বলের পরিমাণটা হবে সেম, অর্থাৎ F1 ইকুয়াল F2। ঠিক আছে, তবে ডিরেকশন বোঝানোর জন্য যদি এই ডিরেকশনটাকে আমরা পজিটিভ ধরি, ডেফিনেটলি এটা নেগেটিভ, অথবা এইটাকে যদি আমরা নেগেটিভ ধরি, তাহলে এটা ডেফিনেটলি পজিটিভ। অর্থাৎ মাইনাস এবং প্লাস কার সামনে দিব, ইট ডাজন্ট ম্যাটার, যে কোনো একটা সামনে দিলেই হবে। তার কারণ হচ্ছে মাইনাস দ্বারা আমরা মান বুঝাচ্ছি না, মাইনাস দ্বারা আমরা অ্যাকচুয়ালি ডিরেকশন বা দিককে ডিফাইন করতেছি। ঠিক আছে, সো এইটা যেই দিক যদি মাইনাস দেই, তাহলে ডেফিনেটলি এটা তার উল্টো দিক, অর্থাৎ এটা প্লাস দিতে হবে, অথবা এটা যদি প্লাস দিতাম এটা মাইনাস দিতে হইতো। জাস্ট আমরা বিপরীত বোঝানোর জন্য প্লাস মাইনাস ইউজ করি, অর্থাৎ একটার সামনে প্লাস দিলে অপরটার সামনে ডেফিনেটলি মাইনাস দিতে হবে। তার কারণ হচ্ছে এখানে বলগুলা যেহেতু বিপরীত বল একটা আরেকটার। ওকে, তো আসো এখান থেকে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা প্রুফ করব। তো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা এরকম যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল অ্যাপ্লাই না হয়, তাহলে বস্তুদ্বয়ের আদি ভরবেগের সমষ্টি বস্তুদ্বয়ের শেষ ভরবেগের সমষ্টি সমান হবে। আমি আবার বলি, একাধিক বস্তুর মধ্যে, একাধিক বস্তু মানে হচ্ছে দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, পাঁচটা হতে পারে, বা আরো বেশিও হতে পারে। ঠিক আছে, তো একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল অ্যাপ্লাই না হয়, তাহলে বস্তুদ্বয়ের আদি ভরবেগের সমষ্টি বস্তুদ্বয়ের শেষ ভরবেগের সমষ্টির সমান হবে। অর্থাৎ এরকম মনে করো একটা বস্তু যার ভর হচ্ছে m1, সে u1 বেগে এই দিকে যাচ্ছে, আর এই দিকটাকে আমরা ধরে নিলাম পজিটিভ, তুমি চাইলে নেগেটিভও ধরতে পারো। আরেকটা বস্তু এখানে আছে, সেটা হচ্ছে m2 ভরের, সেও এই দিকেই যাচ্ছে। হ্যাঁ, এদিকেই যাচ্ছে, অর্থাৎ দুইটাকে আমি সেম দিকে ধরলাম, যে u1 বেগে এটা এদিকে যাচ্ছে, এটা u2 বেগে এই দিকে যাচ্ছে। এখন একটা পর্যায়ে যায় তারা কি হবে, সংঘর্ষে লিপ্ত হবে। এখন অনেকের মাথায় এখানে প্রশ্ন জাগবে যে আদৌ কি তারা সংঘর্ষে লিপ্ত হবে বা হতে পারে? অবশ্যই হতে পারে, যদি এর বেগটা এই বেগটা এটার চেয়ে বেশি হয়। যেমন ধরো এর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড আর এর বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, তাহলে এ যেহেতু স্লো যাচ্ছে আর এ যদি অনেক স্পিডে যাচ্ছে, তাহলে তো একটা সময় যা অবশ্যই সংঘর্ষে লিপ্ত হবে। ঠিক আছে, এবং হওয়া পসিবল। ঠিক আছে, তখনই পসিবল যখন পিছনে যেটা থাকবে তার বেগ যদি সামনে যেটা থাকবে সেটার চেয়ে বেশি হয়, তাহলে বস্তু দুইটা একদিকে চললেও সংঘর্ষে লিপ্ত হবে। ঠিক আছে, এখন দেখো সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে মনে করলাম তারা এই দিকেই চলে গেল, একদিকেই চলে গেল। হ্যাঁ, তো এখন তুমি একটু খেয়াল করো, এই ক্ষেত্রে তাদের ভর তো চেঞ্জ হবে না। হ্যাঁ, যেহেতু এটা কনস্ট্যান্ট, তার মানে m1 আর m2 টা ঠিক থাকবে, বাট চেঞ্জ হয়ে যাবে কি, বেগ। সংঘর্ষের পরে ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে তাদের বেগ চেঞ্জ হয়ে যাবে। ধরো এইটা চেঞ্জ হয়ে গেল v1 আর এইটা চেঞ্জ হয়ে গেল v2, আর যেহেতু তারা একই দিকে যাচ্ছে, তাহলে এটাও পজিটিভ হবে, এটাও পজিটিভ হবে, নেগেটিভ হওয়ার চান্স নাই। এখন দেখো বস্তুদ্বয়ের আদি ভরবেগের সমষ্টি কত, m1 u1, এটার আদি ভরবেগ প্লাস এইটার আদি ভরবেগ কত, m2 u2। ঠিক আছে, এটা সমান হবে বস্তুদ্বয়ের শেষ ভরবেগের সমষ্টি সমান। তাহলে দেখো প্রথম বস্তুর শেষ ভরবেগ কত, m1 v1 প্লাস দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ কত, m2 v2। তাহলে এইটাই আমরা মূলত নিউটনের থার্ড ল থেকে প্রুফ করব। ঠিক আছে, m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2।
ঠিক আছে? ওকে, তবে এরকম যে বস্তু সবসময় যে একই দিকে চলবে বিষয়টা এরকম না, বস্তু দুই দিকেও চলতে পারে। তো আসো আমরা এটা এখান থেকে প্রুফ করি। তো খেয়াল করো, এখান থেকে আমরা লিখতে পারি এটাকে m1a1, ঠিক আছে, ইকুয়ালস টু মাইনাস এটাকে লিখতে পারি m2a2, ঠিক আছে। এখানে কিন্তু মাইনাস থাকবে, তার কারণ হচ্ছে এই যে ত্বরণ আছে, ত্বরণ কি রাশি? ভেক্টর রাশি, এবং ভর কিন্তু একটা স্কেলার রাশি। আর স্কেলার রাশি দ্বারা যদি একটা ভেক্টর রাশিকে গুণ করা হয় টোটালি সেটা একটা ভেক্টর রাশি হয়ে যায়। দ্যাটস এখানে মাইনাস থাকবে। ওকে, তো এখান থেকে দেখো আমরা এটাকে আরো ভেঙে লিখতে পারি m1, আর a1 এর পরিবর্তে আমরা লিখতে পারি b1 মাইনাস u1 ডিভাইডেড বাই d, ঠিক আছে, ইকুয়ালস টু এখানে আমরা যেটা লিখতে পারি মাইনাস m2, আর a2 এর পরিবর্তে লিখতে পারি b2 মাইনাস u2 বাই d। তবে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে t1 t2 হয়নি কেন? তার কারণ হচ্ছে ক্রিয়া যখন ঘটেছে প্রতিক্রিয়া সেই সময়েই ঘটেছে, ঠিক আছে। তবে একটা কথা এখানে ক্লিয়ারলি মাথায় রাখতে হবে, আদিবেগ বলতে এই ক্ষেত্রে আমরা বুঝবো ক্রিয়া প্রতিক্রিয়ার আগের যে বেগ সেটা হলো বস্তুদের আদিবেগ, এবং ক্রিয়া প্রতিক্রিয়ার পরের যে বেগ সেটা হবে বস্তুদের শেষ বেগ, ঠিক আছে। তো এখানে দেখো যেহেতু ক্রিয়া প্রতিক্রিয়া এট দ্য সেম টাইমে ঘটে, দ্যাটস ওয়াই t1 t2 হবে না, টিটা হবে ফিক্স। আর এই দুই পক্ষ থেকে আমরা টি কি দিতে পারি? ক্যান্সেল আউট করে দিতে পারি। তো এখানে আমাদের থাকে কি, দেখো m1 দ্বারা v1 কে গুণ করলে আমরা পাচ্ছি m1 v1, আর m1 দ্বারা মাইনাস u1 কে গুণ করলে পাবো m1 u1, ঠিক আছে। ওকে, দেন এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস m2 দ্বারা v2 কে গুণ করলে মাইনাস m2 v2, আর মাইনাস m2 দ্বারা মাইনাস u2 কে গুণ করলে পাবো প্লাস m2 u2। ফাইন, এখন আমরা একটু খেয়াল করি, সেটা হলো কি, আমরা আদি ভরবেগগুলোকে এক পাশে নিয়ে আসি, শেষ ভরবেগগুলোকে আরেক পাশে নিয়ে যাই। তাহলে আমরা এই শেষ ভরবেগটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে আগের আছে m1 v1, আর এটাকে এই পাশে নিয়ে আসলে অবশ্যই প্লাস হয়ে যাবে, তাহলে পাবো m2 v2। ওকে, দেন এখানে একটু খেয়াল করো, এইটাকে যদি আমরা ওই পাশে নিয়ে নেই তাহলে এটা আছে মাইনাসে, তাহলে এখানে লিখবো m1 u1 প্লাস, আর এই পাশে আগের থেকে আছে m2 u2, ঠিক আছে। দেখো আমাদের এই সূত্র প্রুফ হয়েছে কিনা, অবশ্যই এটা প্রুফ হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ বস্তুদের আদি ভরবেগের সমষ্টি বস্তুদের শেষ ভরবেগের সমষ্টির সমান। এখন এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা দাঁড় করাতে পারি, কেমন? একটু খেয়াল করো, মনে করো বস্তু দুইটা সংঘর্ষের পরে মিলে যে কোনো একদিকে চলে গেল, ধরো এই দিকে গেল, এইটাই আমাদের পজিটিভ দিক, তখন কিন্তু দুইটার বেগ আলাদা আলাদা হবে না, দুইটার বেগই হয়ে যাবে সেম। তুমি চাইলে এটাকে v1 আর এটাকে v2 দিতে পারো, বাট v1 আর v2 সেম হবে যখন দুইটা বস্তু মিলে যে কোনো একদিকে চলে যাচ্ছে, তখন কিন্তু তাদের বেগটা সেম, আর সেটাই আমরা ধরে নিলাম v, ঠিক আছে। সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা কেমন হয়ে যাবে? সেই ক্ষেত্রে ফর্মুলাটা হবে এরকম যে m1v প্লাস m2v ইকুয়ালস m1 u1 প্লাস m2 u2। তার কারণ হচ্ছে আদি বেগগুলো চেঞ্জ হবে না, সেটা তো সংঘর্ষের আগের বেগ, আর এটা তো হচ্ছে সংঘর্ষের পরের বেগ, দুইটা সংঘর্ষের পরে দুইটা মিলে একদিকে চলে যাচ্ছে, অর্থাৎ এই জন্য তাদের ভেক্টর হচ্ছে v। সো এখান থেকে আমরা যদি vটা কমন নিয়ে নেই তাহলে আমরা ফর্মুলাটা পাচ্ছি কি, m1 প্লাস m2 ইকুয়ালস m1 u1 প্লাস m2 u2। হ্যাঁ, সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি মিলিত বেগ, যেহেতু দুইটা মিলে একটাই বেগ হয়ে যায়, তাহলে মিলিত বেগ v ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। হ্যাঁ, তো মিলিত বেগের ক্ষেত্রে আমরা এই ফর্মুলা দিয়া মিলিত বেগটাই বের করে নিতে পারি। এখন তোমাদের মাঝখানে একটা কোশ্চেন থেকেই যায়, সেটা হলো এই, আমি যখন তোমাদেরকে এই সূত্র দেখিয়েছি তখন আমি দুইটা বস্তুকেই সেম দিকে নিয়েছি, হ্যাঁ, এবং একটা বেগ ধরছি v1 আর একটার বেগ ধরছি v2, বাট এখানে আমি কেন v ধরলাম না? এখানে চাইলে আমি v ধরতে পারতাম যদি দুইটা মিলে একদিকে চলে যেত,
বাট এমনও তো হতে পারে যে এইটা কিছু বেগে, এটা ধরো 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে আর এইটা এই দিকেই যাচ্ছে, তবে এটা যাচ্ছে 1 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে? অথবা এইটা 1 মিটার না, এইটা 10 মিটার পার সেকেন্ড বেগে আর এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, বাট বস্তু দুইটা সেম দিকেই যাচ্ছে। দেখো যখন একটা বস্তু এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, আরেকটা বস্তু এই দিক থেকে আইসা এটা যাচ্ছে হালকা হালকা, এটা অনেক জোরে আইসা এটাকে জোরে ধাক্কা দিবে, তখন তো এটার স্পিড আরো বেড়ে যাবে, ফলে এটা অনেক স্পিডে এইদিকে যাবে আর এটা আস্তে 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 আইতে থাকবে, ঠিক আছে? বিষয়টা এরকমও হতে পারে। তো মাথায় রাখবা, যখন মিলিত বেগ বলে বা দুইটা বস্তু মিলে একদিকে চলে যায়, তখন আমরা এই মিলিত বেগের এই ফর্মুলা ইউজ করে আমরা বেগ বের করব, শেষ বেগ। আর যখন বস্তুর এরকম ধরনের ডিফারেন্স ধরনের বেগ আসবে, তখন আমরা এই ফর্মুলা ইউজ করে যেই বস্তুর শেষ বেগ জানতে চাই সেটা বের করে নিব। তো আসলে এই রিলেটেড আমরা কিছু ম্যাথ প্রবলেম এখন সলভ করব। তো বন্ধুরা, আমাদের ভরবেগ থেকে ফার্স্ট প্রবলেম দেখো, 5 কেজি ভরের একটি বন্দুক হতে 10 গ্রাম ভরের একটি গুলিকে 300 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করতে বলছে। তো একটু খেয়াল করো, এখানে আমরা ফার্স্টে দেখি যে যে বন্দুকের যেটা ভর দেওয়া আছে কত কেজি, 5 কেজি, আর গুলির ভর দেওয়া আছে কত, 10 গ্রাম। তাহলে গুলির ভরকে আমরা ধরলাম m1 ইকুয়ালস টু 10 গ্রাম। এই 10 গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করলে পাবো 0.01 কেজি, ঠিক আছে? তো আসো আমরা তারপরে হচ্ছে যা বন্দুকের ভর নেই, সেটা হচ্ছে m2 ইকুয়ালস টু কত, 5 কেজি। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, সেটা হলো এই, আমি 10 গ্রামকে কি m2 ধরতে পারতাম না, আর এটাকে কি m1 ধরতে পারতাম না? অবভিয়াসলি ধরতে পারতাম, বাট ধরলে না ধরলে কোনো প্রবলেম নাই, যেটাকে যেভাবে ইচ্ছা হয় সেভাবেই ধরো, ঠিক আছে? দেন এখানে দেখো, তারপরে এবার হচ্ছে যা, যেহেতু m1 ধরছো কাকে, অবশ্যই এটা খেয়াল করতে হবে, যেটা m1 ধরছো তার সবগুলা কি 1 1 দিতে হবে, দেন যেটা 2 ধরছো তার সবগুলা কি 2 2 দিতে হবে। ওকে, একটু খেয়াল করো, এই m1 ধরছো তুমি গুলির ভর, তাহলে গুলির আদিবেগ তুমি দেখো, এই u1 মানে কি, গুলির আদিবেগ বুঝাবে। তো গুলির আদিবেগ কত, দেখো গুলি করার আগে অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ার আগে তার বেগ কেমন ছিল, ডেফিনেটলি সে স্থির ছিল বন্দুকের ভিতরে, তাহলে তার বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। তাহলে u2, তখন বন্দুকের ক্রিয়া প্রতিক্রিয়ার আগে বন্দুকের অবস্থান কি ছিল, তাও তো সে স্থির ছিল, ঠিক আছে? তাহলে তার বেগটাও 0 মিটার পার সেকেন্ড। দেন ক্রিয়া প্রতিক্রিয়ার পরে গুলির বেগ কেমন হয়ে গেছে, এই যে 300 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তার মানে v1 হচ্ছে তোমার কত, 300 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের বের করতে হবে v2, এই যে বলছে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো, অর্থাৎ বন্দুকের আমরা শেষ বেগ হিসেব করব, সেখান থেকে পশ্চাৎ বেগ নির্ণয় করব। তো আমরা এখানে বের করব v2 ইকুয়ালস টু হোয়াট, v2 মানে কি, অ্যাকচুয়ালি বন্দুকের শেষ বেগ। তো আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি হতে m1 v1 প্লাস m2 v2 ইকুয়ালস টু m1 u1 প্লাস m2 u2, ঠিক আছে? এখন একটু খেয়াল করলে দেখবা, এখানে m1 u1 যেটা আছে, দেখো এখানে u এর ভ্যালুটা 0, দ্যাটস ওয়াই এই টোটালি ভরবেগটা হয়ে যাবে 0। দেন m2 u2 এর ক্ষেত্রে যেহেতু u2 0, দ্যাটস ওয়াই m2 u2 টোটালি 0। ওকে, দেন আমরা এখানে যদি ভ্যালুগুলো ইনপুট দেই, সেটা হলো কত, m1 হচ্ছে 10, v1 হচ্ছে কত, সরি 10 না তো, m1 হচ্ছে 0.01 ইনটু v1 হচ্ছে 300 প্লাস m2 হচ্ছে 5 ইনটু v2 ইকুয়ালস টু, এই পাশে 0 এর সাথে 0 যোগ করলে অ্যাকচুয়ালি 0। ওকে, দেন আমরা যদি এটাকে গুণ করি, তাহলে এখানে পাবো 3 প্লাস 5 v2 ইকুয়ালস টু 0। দেন এখান থেকে আমরা যেটা করতে পারি, এই 3 কে ওই পাশে পাঠাইলে আমরা পাবো 5v2 ইকুয়ালস টু -3। দেন এখান থেকে আমরা লিখতে পারি v2 ইকুয়ালস টু -3/5, অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো -0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার, সরি সেকেন্ড। তো এখন একটু খেয়াল করো, এই যে বেগটা মাইনাস আসছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে গুলি যেই দিকে গেছে, যেহেতু গুলির বেগটাকে আমরা অবশ্যই পজিটিভ ধরছি, এখানে দেখো গুলির
বেগটাকে যেহেতু আমরা পজিটিভ ধরছি, তার মানে বন্দুকের বেগটা যেহেতু মাইনাস আসছে, তার মানে অবশ্যই কি হলো, গুলি যেদিকে গেছে বন্দুক অ্যাকচুয়ালি সেই দিকে যায়নি। তো তুমি চাইলে এখান দিয়ে আগে সেটা ডিফাইনও করতে পারো, অথবা বেলুনিলি বোঝা যায় যে গুলির ধরি, গুলির দিক ধনাত্মক, ঠিক আছে। তো গুলির দিক যদি ধনাত্মক দেখাও, এবং যদি এই বেগটা, শেষ বেগটা বন্দুকের ধনাত্মক আসতো, তার মানে গুলি যেদিকে যাচ্ছে বন্দুকও সেই দিকেই যাচ্ছে, ঠিক আছে। আর যেহেতু এটা মাইনাস আসছে, তার মানে গুলি যেদিকে যাচ্ছে বন্দুক তার উল্টো দিকে যাচ্ছে। তাহলে সুতরাং পশ্চাৎ বেগ, কত হবে? -0.6 মিটার পার সেকেন্ড, নাকি শুধু 0.6 মিটার পার সেকেন্ড হবে? এটা কেন হবে? পশ্চাৎ মানে কি? পিছনের দিকে। তার মানে এখানে পশ্চাৎ বোঝানোর সাথে সাথেই বোঝা যাচ্ছে নেগেটিভ বা বিপরীত বোঝাচ্ছে, অর্থাৎ এখানে একটা মাইনাস আছে। এই পশ্চাৎ লেখার ক্ষেত্রে এই মাইনাসের আর প্রয়োজন নেই। এই জন্যই আমরা এখানে শেষ বেগ নির্ণয় করছি, পশ্চাৎ বেগ নির্ণয় করি নেই, ঠিক আছে। তো পশ্চাৎ বেগের ক্ষেত্রে অবশ্যই আমরা শেষ বেগটা নির্ণয় করব, দেন এখানে মাইনাস আসলে এখানে আর মাইনাস দিব না পশ্চাৎ বেগ লিখে। তো বন্ধুরা, ভরবেগ থেকে সেকেন্ড প্রবলেম কি বলছে দেখো। 700 কেজি ভরের একটি ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে একটি 500 কেজি ভরের স্থির ট্রাককে ধাক্কা দেওয়ার পর দুটা মিলে একদিকে চলে যায়। বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করো। তো মিলিত বেগের ফর্মুলা তো আমরা ডিরেক্টলি জানি, ঠিক আছে। সেটা কি? v is equals to m1 u1 plus m2 u2 divided by m1 plus m2, ঠিক আছে। দেন এখানে আমাদের এই ভ্যালুগুলা কালেক্ট করতে হবে। কি কি? আদিবেগ, প্রথম বস্তুর আদিবেগ, দ্বিতীয় বস্তুর আদিবেগ, আর বস্তু দুইটার ভর হলেই হবে। তো দেখো, আমরা যদি প্রথম ট্র্যাকের ভর ধরি m1 কত? 700 কেজি। তারপরে দ্বিতীয় বস্তুর ভর কত? m2 500 কেজি, ঠিক আছে। দেন প্রথম বস্তুর আদিবেগ হচ্ছে u1 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। দেন দেখো, দ্বিতীয় যে ট্র্যাকটা ছিল তার অবস্থান কি ছিল? স্থির। তার মানে সেটার বেগ কত হবে? ডেফিনেটলি 0 মিটার পার সেকেন্ড। এন্ড দেন যেহেতু দুইটা মিলে একদিকে চলে গেছে, তার মানে আর কোনো তথ্য আমাদের দরকার আছে? নাই, যেহেতু দুইটা মিলিত বেগ হবে শেষ বেগটা। সো যা যা তথ্য লাগে আমরা অলরেডি পেয়ে গেছি। দেন এখানে আমরা জাস্ট ইনপুট দিয়ে দিব। তাহলে কত হবে? এখানে তুমি নর্মালি দেখো, এই যে u2টা যেহেতু 0, তার মানে এই টার্মটা হয়ে যাবে 0। আর এখানে m1 এর ভ্যালু আছে 700 ইনটু u1 এর ভ্যালু আছে তোমার 20, আর ডিভাইডেড বাই দুইটা ভর যোগ করলে কত হয়? 700 আর 500 অ্যাকচুয়ালি 1200। দেন এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, এই 2 শূন্য এই 2 শূন্য কাটা দিয়ে দিলাম, তারপরে এখানে কাটা দিলে 3 × 12, 4 × 5 = 20, দেন 5 × 7 = 35, 5 এর সাথে গুণ করলে 35/3, অ্যাকচুয়ালি 11.66 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে বস্তুর মিলিত বেগটা হবে 11.66, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।